আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের 18-20 কোটি মানুষ যারা আছেন, ভোট যারা দিবেন তাদের। এই যে গেল কয়েকদিন যাবত আমরা একটা কথা শুনছি, গণভোট, তাই না? এখন আসলে কি আপনি জানেন এই গণভোটটা আসলে কি, বা এই গণভোট দেওয়ার সিস্টেমটা কি, বা এই যে বিএনপি বলছে না, জামাত ইসলাম অন্যরা বলছে হ্যাঁ, এই যে ফেসবুকে আমরা প্রোফাইলের মধ্যে ছবি লোড করলাম হ্যাঁ না এর মধ্যে, হ্যাঁ জিতলে আসলে কি হবে, না জিতলে কি হবে, আর এই গণভোটটার মধ্যে কি প্রশ্ন থাকবে? গণভোট মানে 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের উত্তর আপনি একটা অ্যান্সারে দিতে হবে। অর্থাৎ গণভোটের যে কাগজটা থাকবে সেখানে 4টা প্রশ্নকে কানেক্ট করা হবে একটা সামারি আকারে। সে 4টা বিষয় কি সেটাও আজকের ভিডিওতে জানাবো। কিভাবে আপনি গণভোটে যেদিন ভোট দিবেন সেটা কিভাবে দিবেন এটাও জানাবো। এমনকি আপনি হ্যাঁ লিখলে কি হবে আর না লিখলে কি হবে। অর্থাৎ সাইডে স্কোয়ার একটা বক্স থাকবে, লাইক আমরা যারা পড়াশোনা করছি নৈর্বৃত্তিক প্রশ্ন থাকে না, এরকম টিক মার্ক দেওয়া। আসুন প্রথমে দেখি গণভোটটা আসলে কি নিয়ে হতে চাচ্ছে। গণভোট মানে জনগণের মতামত কোন ইস্যুতে। গণভোট মানে হচ্ছে কিন্তু জনগণের মতামত। জাতীয় নির্বাচনে হচ্ছে আমরা সংসদের প্রতিনিধি আমরা নির্বাচিত করছি, আর এখানে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে জনগণের রায় চাওয়া হচ্ছে। রায়টা কি আসুন দেখি। গণভোটের 4টা বিষয় থাকবে এবং প্রশ্নের অর্থ। প্রথমত মূলত ব্যালট পেপারে থাকা 4টি বিষয়ের উপর ভিত্তি করে মূল প্রশ্নটা তৈরি করা হয়েছে। প্রশ্নটি জানার আগে আপনার জানা উচিত কোন 4টা বিষয় নিয়ে আপনাকে গণভোটের মধ্যে রায় দিবেন। এক, এই যে নির্বাচনকালীন সময় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারটা উঠাই দিছে, সেই বিষয়টা এখানে কানেক্টেড আছে। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। অর্থাৎ এই জুলাই সনদ নতুন একটা রূপরেখা দিয়েছে যে আগে যে সিস্টেমটা ছিল এখনের সিস্টেমটা আলাদা হবে। সিস্টেমটা কি হবে সেটার জন্য জুলাই সনদ আপনাকে ভালো করে পড়তে হবে। এটা বিশাল বিস্তৃত বিষয়, কিন্তু যে এবারের নির্বাচন যেটা হবে সামনে থেকে সেটা কি জুলাই সনদে যে রূপরেখা দিছে ওইটার আলোকে হবে কিনা। এক, এখন এটার সাথে আলাদা উত্তরের জায়গা থাকবে না, যেটা আমি হ্যাঁ পরেরটা না, এরকম না। আপনি হ্যাঁ হলে 4টাই হ্যাঁ হয়ে যাবে, আপনি না হলে 4টাই না হবে। আচ্ছা, নাম্বার 2, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে, সিটের না, এখানে প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটা উচ্চ কক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে, এটাও একটা ইস্যু। নাম্বার 3, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদকে সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন। নাম্বার 4, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই যে 4টা বললাম, ভিডিওটা আপনি আরেকবার শুনতে হবে, এটা একটু ক্রিটিক্যাল। এই 4টা ইস্যু হচ্ছে প্রশ্নটা তৈরির মানে মূল উপাদান বলতে পারেন। এখন প্রশ্নটা কি তৈরি করা হচ্ছে এবার দেখি। এগুলোর উপর ভিত্তি করে যে প্রশ্নটি তৈরি করা হয়েছে আপনি যেটাকে অ্যান্সার করবেন, মানে এই একটা প্রশ্নের মধ্যে 4টা বিষয় কিন্তু কানেক্টেড। যে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি আছে কিনা। অর্থাৎ যেই জুলাই জাতীয় সনদ এটা তৈরি করা হয়েছে সেটার প্রতি আপনি মানে সম্মতি দিচ্ছেন কিনা, এবং এখানে সংবিধান সংস্কারের যে ইস্যুগুলো আছে সেটাতে দিচ্ছেন কিনা। এখন সারা বাংলাদেশের জনগণ যদি হ্যাঁ লিখে তাহলে এটা সিস্টেমিকলি সংবিধান পরিবর্তন হবে। যার কারণে বিএনপি কিন্তু না করতেছে, তারা 72 সংবিধান চাচ্ছে। তারা একবারে না করতেছে না, তারা মনে করতেছে এখানে মৌলিক ফান্ডামেন্টাল ইস্যুগুলো রেখে বাকিগুলোকে সংসদ এটা সংস্কার করবে। কিন্তু এই সিস্টেমে গণভোটের যে বিষয়টা এটা আগে চাচ্ছে না, তবে তারা চাচ্ছে নির্বাচনের দিন, কারণ এখানে 2টা নির্বাচন একবারে হবে। এখন নির্বাচনের কেন দিন চাচ্ছে, এই যে সিস্টেমটা এটাকে বাস্তবায়ন করবে কে, এটা তো একটা সিস্টেম। ধরেন যে গণভোটের মধ্যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে অথবা না, 2টার একটা তো হবে। এখন যদি হ্যাঁও জয়যুক্ত হয় এটা কিন্তু বাস্তবায়ন করবে
ক্ষমতাসীন সরকার, অর্থাৎ ধরেন জুলাই ভোটে হ্যাঁ যুক্ত হয়েছে, যেটা জামাত সহ অন্যরা চাচ্ছে, কিন্তু ক্ষমতায় গেল বিএনপি, তাহলে যেই জিনিসটা বিএনপি চায় নাই সেটা কি তারা বাস্তবায়ন করবে? এই সন্দেহ থেকে জামাত কিন্তু চাচ্ছে গণভোটটা ইউনূস সরকারের আমলে হয়ে যাক। এটা এমনকি ইউনূস সরকারই এটাকে বাস্তবায়ন করতে হবে। এখন ইউনূস সরকারের চাপ দেওয়া যত সোজা, বিএনপি ক্ষমতায় গেলে চাপ দেওয়া এর থেকে 1000 গুণ বেশি কঠিন। তবে বিএনপি আশ্বস্ত করছে যে ভাই টেনশনের কিছু নাই, আমরা এটা জায়গা করবো। এখন এটা কিভাবে করতে হবে, সিস্টেম কি, অর্থাৎ উল্লেখিত 4টি বিষয় যেগুলো আমরা বলছি, এখানে যে প্রশ্নটা তৈরি করা হয়েছে, আপনি যদি হ্যাঁ লিখেন তাহলে 4টাকে হ্যাঁ দেওয়া হলো, আর না নিলে 4টাই না। এখানে 4টি বিষয়ের 2টা একটাতে আলাদা উত্তর দেওয়ার সুযোগ থাকবে না। যদি ভোটে হাঁ বিজয়ী হয় তাহলে জুলাই জাতীয় সনদের একমত হওয়া প্রস্তাবগুলো, এই যে জাতীয় ঐকমত্য কমিশন এতদিন বৈশা যা করছে, ওই প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করা হবে। তো এই কাজ কারা করবেন? এই কাজটা তখন করবেন সংসদ নির্বাচনে জয়ী এমপিরা। সংসদের অধিবেশন শুরুর 6 মাস পর্যন্ত তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে পরিচিত হবেন। অর্থাৎ এখানে আপনার জুলাই সনদে একমত হওয়া বিষয়গুলোর আলোকে তারা সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনতে বাধ্য থাকবেন। আরেকটু যদি বুঝিয়ে বলি, এখানে পেজ কি আছে, একটা উদাহরণ হচ্ছে গণভোটের ব্যালটে যে 4টি বিষয় থাকবে তাতে শুরুতে উল্লেখ করা হয়েছে যে একটা আছে ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। বর্তমান সংবিধানের 4র্থ ভাগে প্রধানমন্ত্রীর মেয়াদ অংশে নির্দিষ্ট কোনো সময়সীমার উল্লেখ নাই, কিন্তু গণভোটে হ্যাঁ বিজয়ী হইলে সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধন করা হবে। তখন সেখানে যুক্ত করা হবে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। কথার কথা, যেমন ধরেন এখন তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হইতে পারবেন। বিএনপি জিতলো, আগামী আরো 10টি ইলেকশন হলো, বিএনপি সেখানে 5টি ইলেকশনে জিতলো, তাহলে বিএনপি ক্ষমতা থাকবে কত? 25 বছর। কিন্তু তারেক রহমান তিনি আর 25 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। 10 বছর পরে ওভারঅল তিনি প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিতে হবে। এগুলো ক্রিটিক্যাল ইস্যু এখানে তৈরি করেছে, এগুলো কিন্তু একবারে খারাপও না। তো এটাই হচ্ছে আপনার মেইনলি মোট কথা, যে এই মেয়াদ সংক্রান্ত বিষয়টা কিন্তু জুলাই সনদে আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে? 100টা যে উচ্চকক্ষ আছে সদস্য, সেটা আমি আগেই বলছি যে সারা বাংলাদেশে যারা মানে ভোট পাবেন, বিএনপি ধরেন এখানে আসন না ভোট টোটাল 50% ভোট কালেকশন হলো, তো বিএনপি পাইলো 30, কথার কথা জামাত পাইলো 20, অথবা বিএনপি পাইলো 20, জামাত পাইলো 15, এনসিপি পাইলো 5, এইভাবে পাইলেন। যে যত ভোট পাবেন সেইটার আনুপাতিক হারে আপনার মানে এখানে উচ্চ কক্ষে আইসা কানেক্ট হবে। আর যদি না ভোট জয়ী হয় তাহলে কি হবে সেটা একটু জানাই দিয়ে যায়, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। যদি না ভোট জয়ী হয়, এখানে প্রধান উপদেষ্টা তার ভাষণে এই প্রসঙ্গ উল্লেখ করেন নাই। না ভোট জয়ী হলে কি হয়েছে সেই রকম উদাহরণও নাই, মানে আগেরটাই যেটা আছে এটাই বলবৎ থাকবে। না বুঝলে আরেকটা ভিডিও করবো। ভালো থাকবে।